ইনকিলাব কালচারাল সেন্টারের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরকে কেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ চুপ থাকতে বলেছিলেন? আবদুল্লাহ আল জাবের কি কথা রাখেননি? তিনি কি স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় ভয় পেয়ে যাননি? তিনি কি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ভায়োলেট করেছেন, আদেশ অমান্য করেছেন? এই কারণেই কি আবদুল্লাহ আল জাবেরকে শেষ পর্যন্ত ইনকিলাব কালচারাল সেন্টার ছাড়তে হলো, সাথে ফাতেমা তাসনিম জুমাকেও ছাড়তে হলো? এখন কথা হলো, আমরা আগে আবদুল্লাহ আল জাবেরের মুখ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর সেই কথাটা একটু শুনি। এই যে শুনেন, আবদুল্লাহ আল জাবের স্বরাষ্ট্রমন্ত্রীর কথা কি বলছে, একটু মনোযোগ দিয়ে শুনুন। আমাকে হোম মিনিস্টার ফোন করেছিলেন এবং তিনি আমাকে এই ব্যাপারে চুপ থাকতে বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এইখানে কে খুন হয়েছেন সেটা স্পষ্ট না করলেও তার বিবরণ দেখে স্পষ্ট প্রতীয়মান হয় যে সেটা শহীদ ওসমান হাদি ছাড়া আর কেউ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন শরীফ ওসমান হাদিকে নিয়ে খুনের একটি বিস্ফোরণ ঘটনা ঘটিয়েছে, তখন বাংলাদেশের মানুষ স্পষ্টভাবে বুঝেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নাম না নিলেও শরীফ ওসমান হাদির কথাই বলেছেন। অর্থাৎ এখন থেকে 1 মাস আগে যখন ঘটনাটা নিয়ে বেশ আলোচনা চলছিল, কেউ এই বিষয় নিয়ে কোনো অ্যাটেম্প নেয় নাই। শরীফ ওসমান হাদির হত্যাকারীকে দেশে ফিরিয়ে আনার জন্য কোনো রকম উদ্যোগ গ্রহণ করে নাই বাংলাদেশের পক্ষ থেকে। উপরন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আল জাবেরকে, অর্থাৎ ইনকিলাব কালচারাল সেন্টার এবং ইনকিলাব মঞ্চকে ফোন করে বলেছে এই ব্যাপারে চুপ থাকার জন্য, অর্থাৎ ওসমান হাদি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্যুটা নিয়ে চুপ থাকার জন্য। কিন্তু আমরা দেখেছি আবদুল্লাহ আল জাবের ভয় পাননি। আবদুল্লাহ আল জাবের এই স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনেন নাই। এটাই হয়তোবা কাল হয়েছে, কাল হয়নি, আসলে ভালো হয়েছে। কারণ হলো কি, বিষ যত দ্রুত বেরিয়ে যায় ততই ভালো। শরীফ ওসমান হাদি জন্মেছিলেন একটি ভুল পরিবারে, হয়তোবা আল্লাহর কাছে দোয়া করি কোনো বাজে পরিবারে যেন ওসমান হাদির মতো বীরকে না জন্ম দেন। কারণ দেখেন, ওসমান হাদির ভাই ওমর হাদি, ওসমান হাদির বোন, তারাই মূলত ওসমান হাদির বিচার কার্যের জন্য, যারা ওসমান হাদির বিচার প্রক্রিয়াকে আড়ালে নিয়ে যেতে চায়, সেই কাজে সহযোগিতা করছে। এখন ওসমান হাদির বোন কি বা ওসমান হাদির ভাই, তারা কি ভারতের কলকাঠিতে নড়ছে, নাকি বাংলাদেশের ডিজিএফআই এর কলকাঠিতে নড়ছে, নাকি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের কলকাঠিতে নড়ছে? আমরা আসলে জানি না। তবে কারো না কারোর কলকাঠিতে নড়ছে এবং এখানে তাদের মধ্যে সম্পদের লোভ দেখিয়ে দেওয়া হয়েছে। আপনারা খেয়াল করলে দেখবেন, শরীফ ওসমান হাদির ছেলে ফিরহানের জন্য আপনার একটি ফ্ল্যাট দেয়া হয়েছে এবং 1 কোটি টাকার একটি এফডিআর দেয়া হয়েছে। এটা শরীফ ওসমান হাদির স্ত্রীর জন্য না, এটা দেয়া হয়েছে ওসমান হাদির সন্তানের জন্য। এটার মালিক কেউ হবে না, ওসমান হাদির ভাইও হবে না, ওসমান হাদির মাও হবে না, ওসমান হাদির বোনও হবে না, এবং ওসমান হাদির স্ত্রীও হবে না। অর্থাৎ একজনের কাস্টডিতে এই সম্পদটা থাকবে ফিরনাস বড় হওয়ার আগ পর্যন্ত, ম্যাচিউরড হওয়ার আগ পর্যন্ত। কিন্তু সেটা নিয়েও ডিস্টার্ব করছে ওসমান হাদির বোন এবং ওসমান হাদির ভাই, শহীদ ওসমান হাদির বোন মাসুমা এবং ওসমান হাদির ভাই ওমর। এই সম্পদ তারা তাদের অধীনে রাখতে চায়। তারা বলছে যে ওসমান হাদির স্ত্রী যদি কোনো কারণে নতুন সংসার করতে হয়, এটা খুব স্বাভাবিক, তাই না? ওনার বয়স কত হবে? 23-24, তার সামনে অনেক সময়, তার একটা নির্ভরতা দরকার। হ্যাঁ, একজন বন্ধু, একজন সঙ্গী তার দরকার, তাকে ভবিষ্যতে হয়তো বা বিয়ে করতে হতে পারে। এটা স্পষ্ট দলিলে লেখা আছে, আপনারা দেখতে পারেন যে এই সম্পদের মালিক কেউ হবে না, আর শুধু ওসমান হাদির সন্তানই হবে। তবে শিশু সন্তান হিসাবে এই সন্তান থাকবে মায়ের কাছে, অর্থাৎ ওসমান হাদির স্ত্রীর কাছে।
সেটা নিয়েও বাগড়া বেঁধেছে ওসমান হাদির বোন এবং ভাই। এই জিনিসটা নিয়ে প্রথম তাদের মধ্যে সম্পদের প্রতি আগ্রহ দেখা দিচ্ছে ওমরের প্রতি। ওমর কিন্তু ওসমান হাদির মৃত্যুর বিনিময়ে চাকরি নিয়েছে, এক। দ্বিতীয়ত হলো ওসমান হাদির সন্তানকে দেওয়া ফ্ল্যাট এবং টাকার দিকে নজর দিয়েছে, দুই। তারা সম্পদের প্রতি তাদের ভিতরে লোভ ঢুকে গিয়েছে। 3 নাম্বার, ইনকিলাব কালচারাল সেন্টারের যে সম্পদ আছে, এই সম্পদকে ওসমান হাদি মৃত্যুর আগ পর্যন্ত ট্রাস্ট করে দিতে পারেন নাই, ট্রাস্ট তৈরি করা সম্ভব হয় নাই। এই কারণে উত্তরাধিকারের ভিত্তিতে তারা এই সম্পদের ট্রাস্ট দাবি করেছে। এখন বলেন তো, এই সম্পদের উত্তরাধিকার দাবি করতে পারে কে? সবার আগে ওসমান হাদির স্ত্রী, জীবিত এবং ম্যাচিউরদের মধ্যে। দ্বিতীয়ত হইল কে দাবি করতে পারে? সেটা হইল ওসমান হাদির সন্তান, সে তো ম্যাচিউর না। তারপরে ওসমান হাদির বোন ভাইয়েরা দাবি করতে পারে। ওসমান হাদির ভাই এবং বোনেরা ওসমান হাদির পূর্ণ সম্পত্তির অর্ধেক পেতে পারেন, ইসলামের আলোকে অর্ধেক দাবি করতে পারে। বাকি অর্ধেক কে পাবে? ওসমান হাদির তো ছেলে আছে। ওসমান হাদির পূর্ণ সম্পত্তির মালিকানা দাবি করতে পারে কে? ওসমান হাদির সন্তান। কিন্তু সন্তানের আলোকে কাস্টডি হিসাবে এটা দাবি করতে পারে ওসমান হাদির স্ত্রী। ওসমান হাদির বোন আর ভাই পারে না। এখন ওসমান হাদির বোন এবং ভাইকে হয়তোবা এমন হতে পারে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র থেকে লেলিয়ে দেওয়া হয়েছে। তবে যাই বলি না কেন, আপাতত এটা আমরা যারা ইনকিলাব কালচারাল সেন্টারকে বাংলাদেশের 100 বছরের গোল হিসাবে দেখেছি, তাদের জন্য একটা প্রাথমিক ধাক্কা। এই ইনকিলাব কালচার আমাদের 1000 বছরের দিশা দেখাতো। সেই ইনকিলাব কালচার সেন্টার ধাক্কা খাওয়া মানে ভারতের জন্য কিঞ্চিত হলেও একটি বিজয়, আওয়ামী লীগের জন্য ছোট হলেও একটি আনন্দের বিজয়ের। এবং সেই আনন্দের সুযোগ করে তৈরি করে দিয়েছে ওসমান হাদির বোন, ওসমান হাদির ভাই। এখন আমরা এটার জন্য কাকে দায়ী করব? বাংলাদেশের প্যারাস্ট্রপিক, বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় বেতন হওয়া ডিজিএফআই, নাকি বাংলাদেশের ঐতিহাসিক শত্রু ভারতের গোয়েন্দা সংস্থার বা ভারতের দালাল বা ভারতের সরকার? যাকেই দায়ী করি না কেন, বা আমাদের সালাউদ্দিন আহমেদ, যাকেই দায়ী করি না কেন, আমাদের জন্য একটা ক্ষতি এবং ভারতের জন্য একটি পজিটিভ দিক। আমরা কি এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবো? জুমা জাবের কি এগিয়ে নিতে পারবে ইনকিলাব কালচারাল সেন্টারকে? তবে হ্যাঁ, একটি নিরাশার মধ্যেও আসার কিছু পয়েন্ট খুঁজে নিতে হয়। সেটা হলো, ইনকিলাব কালচারাল সেন্টার ছাড়লেও জুমা এবং জাবের ইনকিলাব মঞ্চ কিন্তু ছাড়ছেন না তারা। নতুন কিছু হবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।